যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, ইরান গত রাতে জর্দানে মার্কিন ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরব এবং আমেরিকা ইরান সমর্থিত প্রতিরোধকামী সংগঠনের উপরে হামলা চালিয়েছে। সৌদি আরব অভিযোগ করেছে ইরাক থেকে তাদের তেল ক্ষেত্রের উপর হামলা চালানো হয়েছে। এদিকে ইয়েমেনিরা দাবি করেছে তারা সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাতে হামলা চালিয়েছে এবং এ কারণে সৌদি আরব ওই তেল ক্ষেত্র থেকে তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, যার প্রেক্ষাপটে বিশ্বের তেল সরবরাহের উপর নতুন করে চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হয়েছে। বৈঠককে ফলপ্রসূ এবং ইতিবাচক বলেছে হোয়াইট হাউস। এদিকে ইরানের জন্য একটা সুখবর আছে, সেটি হচ্ছে যে ইরান নিজস্ব প্রযুক্তিতে অর্থাৎ একদম অভ্যন্তরীণ ভাবেই কার্গো বিমান তৈরি করেছে এবং সে কার্গো বিমান আগামী বছরের শুরুর দিকে সার্ভিসে যুক্ত হবে। আরেকটি খবর ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মার্কিন একটি ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার আমেরিকার একজন জেনারেলকে নিয়ে ওড়ার কিছুক্ষণ পরেই তাতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ওই হেলিকপ্টারটি একদম ধ্বংস হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা জর্দানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে গত রাতে হামলা চালিয়েছে। অন্তত 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সেই হামলা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এ নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডাইরেক্ট হিট করেছে মার্কিন সামরিক ঘাঁটিতে। আর আমেরিকা অর্থাৎ সেন্টকম, আমেরিকার যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা দাবি করেছে যে না, 3টা ক্ষেপণাস্ত্রই তারা ইন্টারসেপ্ট করেছে। প্রশ্ন আসছে যে জর্দানের এত ইন্টারসেপ্টর পাবে কোথায়? তাদের তো ইন্টারসেপ্টর অনেকটা ঘাটতিতে পড়েছে এবং ব্যাপকভাবে গত কিছুদিন ধরে হামলা চালিয়েছে ইরান, যে সমস্ত হামলা তারা ঠেকাতেই পারেনি এবং প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় আমেরিকার দাবি সঠিক অর্থাৎ সেন্টকমের দাবি সঠিক নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ভিডিও, যাতে দেখা যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ডাইরেক্ট হিট করছে মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে, এইটা সঠিক আমরা শিওর হতে পারছি না। তবে গত 4 দিন হামলা বন্ধ থাকার পর ইরান জর্দানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, জবাবে আমেরিকা কোনো হামলা চালায়নি। এদিকে সৌদি আরব এবং আমেরিকা সম্মিলিতভাবে যৌথভাবে ইরাকের প্রতিরোধকামী সংগঠন হাসতার সাবির উপরে হামলা চালিয়েছে। হাসতার সাবির কয়েকটা অবস্থানে সৌদি আরব বলছে যে এই ইরাক থেকেই অর্থাৎ ইরান সমর্থিত বা ইরানপন্থী এই প্রতিরোধকামী সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবের তেল স্থাপনায় রকেট হামলা চালিয়েছে। আর ইয়েমেন বলছে বা ইরাকের এই প্রতিরোধকামী সংগঠনগুলোও বলেছে যে তারা কোনো হামলা চালায়নি। ইয়েমেন বলছে যে তারা হামলা চালিয়েছে এবং তাদের হামলায় সৌদি আরবের ওই তেল স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল স্থাপনা থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই তেল স্থাপনা থেকে তেল উত্তোলন করে লোহিত সাগরে যে ইয়ানবু বন্দর আছে সৌদি আরবের, এই ইয়ানবু বন্দরে পাঠানো হতো তেল পাইপলাইনের মাধ্যমে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতি প্রদেশ বা আবকাইক অঞ্চল থেকে এই তেল উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়ানবু বন্দরে পৌঁছানো হতো। কিন্তু এই ইয়ানবু বন্দরে এখন আর তেল সরবরাহ করা যাচ্ছে না, কারণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তেল স্থাপনাটি। এটি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী স্থাপনা। সৌদি আরব এবং আমেরিকা হাসতার সাবির উপর হামলা চালিয়েছে। কি রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এটা বিস্তারিত আমি জানতে পারিনি, আশা করছি আমি জানতে পারলে আপনাদেরকেও জানানোর ব্যবস্থা করব। এই হাসতার সাবি এমন একটি সংগঠন যারা কিন্তু ইরাকে যে ISIS এর উত্থান হয়েছিল, যে দায়েশ গোষ্ঠী, এই দায়েশ গোষ্ঠীর বিরুদ্ধে এরা কিন্তু প্রচন্ডভাবে লড়াই করেছিল। ইরানের কিছু সামরিক উপদেষ্টা ইরাকে ছিল, এই হাসতার সাবে আর ইরাকের সামরিক বাহিনী
এরা যৌথভাবে মিলে আইএসআইএস দায়েশ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং ইরাককে তারাই কিন্তু মুক্ত করেছে। এদিকে ইয়েমেন যেহেতু দাবি করছে, ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী তারা দাবি করছে যে তারাই সৌদি আরবের ওই তেল স্থাপনায় হামলা চালিয়েছে। তো সেক্ষেত্রে সৌদি আরবের সাথে ইয়েমেনের বর্তমানে যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষ যে আরো বিস্তৃত হবে তারই আলামত পাওয়া যাচ্ছে মূলত এই হামলার ভেতর দিয়ে। আর ইয়ারমুক বন্দরে যেহেতু এই তেল স্থাপনা তেল সরবরাহ বন্ধ করে দিল, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বা তেলের বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়বে আরো, সেটা মোটামুটি ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে। সম্ভবত এই তেল স্থাপনাটা থেকেই প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল উৎপাদন করা হতো একটা স্থাপনা থেকেই। দর্শক, বহু জল্পনা কল্পনা ছিল নেতানিয়াহুর আমেরিকা সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের ব্যাপারে। এরই মধ্যে বৈঠক হয়েছে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বৈঠক ছিল ফলপ্রসূ এবং ইতিবাচক। তিনি তার ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে নেতানিয়াহুর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছেন এবং সেখানে লিখেছেন যে বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক ছিল। আর নেতানিয়াহু বলেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই পর্যন্ত যত বৈঠক হয়েছে তার ভেতরে গতকালের এই বৈঠক ছিল সেরা বৈঠক। ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানি না আমরা কি নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনো প্রকাশ করা হয়নি, তবে অনেকেরই ধারণা তো এমন ছিল বা আমরাও অনেকেই এভাবেই ভাবছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠক হবে এবং সেখানে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান বা চূড়ান্ত হামলার জন্য তিনি হয়তো চাপাচাপি করবেন বা উস্কানি দেবেন। জানি না কি হয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্প গতকাল যা বলেছিলেন তিনি যদি তাতে স্থির থাকেন তাহলে হয়তো আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলায় আর জড়াবে না। গতকাল জর্দানে হামলা করার পর, ইরান যে হামলা করেছে তারপর আমেরিকা কিন্তু কোনো জবাব দেয়নি। আসলে আমরা একটু অপেক্ষা করি, পরিস্থিতি আসলে কোন দিকে যায় দেখি, এখনই চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, এটা ইরানের জন্য সুখবর বটে। ইরান বেশ কিছুদিন মানে গত কয়েক বছর ধরে চেষ্টা করছিল কার্গো বিমান তৈরি করা নিজেরা অভ্যন্তরীণ ভাবে। এই কার্গো বিমান তারা তৈরি করে ফেলেছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে যে আগামী বছরের প্রথম দিকে এই বিমান সার্ভিসে যুক্ত হবে। আগামী বছর প্রথম বলতে দুটো সময়ের যে কোনো একটা হতে পারে, একটা হচ্ছে ফার্সি বছর আর একটা হচ্ছে ইংরেজি বছর। জানুয়ারিতে নতুন বছর শুরু হবে খ্রিস্টীয় যে ক্যালেন্ডার সেই অনুযায়ী, আর ফার্সি বছর শুরু হয় 21শে মার্চ থেকে। তো 21শে মার্চ হোক আর 1 জানুয়ারি হোক, এই কয়েক মাস পরেই মোটামুটি ইরানের এই বিমান সার্ভিসে চলে আসবে এমনটাই জানা যাচ্ছে। এই কার্গো বিমান 6 টন পণ্য পরিবহন করতে পারবে এবং একবার জ্বালানি ভরে 3900 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই বিমানটার নাম রাখা হয়েছে সিমর্গ। এই বিমানে ব্যবহার করা হয়েছে 2500 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন। ইরানে এয়ার সাপোর্টের যে সীমাবদ্ধতা ছিল বা ঘাটতি ছিল, এই বিমান সার্ভিসে আসার পরে সেই ঘাটতি দূর হবে বলে আশা করা হচ্ছে। একক কোনো কোম্পানি এই বিমান তৈরি করেনি, ইরানের বেশ কয়েকটি কোম্পানি সম্মিলিতভাবে এই বিমান নির্মাণ করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বহু বছর ধরে অর্থাৎ ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি ইরান এই যে বিমান খাত, বিভিন্ন খাতে যে বিরাট বিরাট সফলতা অর্জন করছে, এটা কিন্তু ইরানের দৃঢ় মানসিকতার পরিচয়। এবং এই নতুন যে কার্গো বিমান যুক্ত হতে যাচ্ছে, এটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞাকে অনেকটা ব্যর্থ করে দিয়ে ইরানের এই ডেভেলপমেন্ট, একথা বলতেই হবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, ইরান এই যে কার্গো বিমান তৈরি করলো এবং আরো বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নতি অগ্রগতি দেখেছি আমরা,
নিষেধাজ্ঞার ভেতরে থাকার পরেও এই যে উন্নতি, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধুমাত্র তাদের দেশপ্রেম, ডিটারমিনেশন এটা, নাকি জ্ঞান বিজ্ঞানকে তারা ব্যাপকভাবে চর্চা করেছে তার কারণে তাদের পক্ষে এগুলো সম্ভব হলো? সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মার্কিন সরকার বেঁকে বসেছে। বর্তমান সরকারের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, তার যেটা ধারাবাহিকতা, যেটা ইনু জমানা থেকে শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাটা এখন বজায় নেই। আমরা যেটা বাইরে থেকে অনুমান করেছি, বা যেটা আমরা বোঝার চেষ্টা করেছি, বা যেটি জনগণ সবাই মনে করেন, যে আমেরিকার একটা গ্রিন সিগন্যালের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে একটি নির্বাচন দিয়েছে। আমেরিকার গ্রিন সিগন্যালের কারণে এবং ভারতের গ্রিন সিগন্যালের কারণে রাতারাতি একেবারে ভিনি ভিনি ভিসির মতো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, মায়ের জানাজা পড়ালেন, নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রীর উপর শপথ গ্রহণ করে ক্ষমতার মসনদে বসলেন। এটা যে যাই বলুক না কেন, বিএনপি লোক বলতে পারে আমাদের প্রবল জনপ্রিয়তা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা বাংলাদেশের বৃহত্তম দল, আমরা এই শেখ হাসিনাকে তাড়িয়েছি, শেখ হাসিনার ফ্যাসিজম বা ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য আমরা এটা করেছি, ওটা করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে যে সমস্ত নেতারা ছিলেন, একজন সিঙ্গেল মানুষকে আমি সাহসী দেখিনি। শেখ হাসিনার পুরো জমানাতে সবাই ভীত ছিলেন, সবাই সন্ত্রস্ত ছিলেন, সবাই আকাশের গ্রহ নক্ষত্র দেখে তারপরে কথাবার্তা বলতেন। তো কাজেই আমি আন্দোলনের মাস্টার মাইন্ড, আমি এটা করেছি, এটা করেছি, এটা হবে না। তারেক রহমান সাহেব অনেককে এখন মনে করেন যে এই লোকের কারণেই তিনি আজ এখানে এসছেন। কিন্তু তার সঙ্গে যাদের যাদের কথা হতো টেলিফোনে, দলের ভিতরে এবং বাইরে, তাদের অনেককে আমি চিনি। তিনি সে সকল কথাবার্তায়, টেলিফোনে কথাবার্তায়, স্কাইপিতে কথাবার্তায় 2023 সনে 22 সনে কি বলতেন, তিনি কি করতে বলতেন, সেই কথাগুলো কিন্তু সে সকল অনেক নেতাকর্মীরা আমাকে বলে দিত। আমার অফিসটা যে কোনো কারণে তারা নিরাপদ মনে করতেন। বিএনপির অনেক যাকে বলা হয় খুব অ্যাক্টিভ কর্মী, সাহসী কর্মী, আর বাংলায় বললে যারা রাস্তায় সেই দলের পক্ষ হয়ে বোমা মারতে পারতো, রেল লাইন উপরে উপরে ফেলতে পারতো, যে কোনো অকারেজ ঘটাতে পারতো, এরকম একটা বিরাট শ্রেণী, তারা ওই সময়টিতে 21, 22, 23, 24 নিয়মিত আমার অফিসে আসতেন। এবং অনেকে শুধুমাত্র তারা ফেরারি ছিলেন, এবং যেহেতু আমার একটা পাবলিক ফেজ ছিল, তারা এসে কখনো কখনো বিকাল 5টায় বসতেন, রাত্রি 9টা 10টা আমাকে গাড়িতে উঠে দিয়ে চলে যেতেন। তাদের একটা ধারণা যে রনি ভাইয়ের অফিসে বসে থাকলে অন্তত পুলিশ এসে ধরবে না, নিরাপদ থাকবে, ইত্যাদি ইত্যাদি। বাট তখন কথা প্রসঙ্গে তারা নেতার সঙ্গে কি কথা হয়েছে, রাজনীতি কি, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো তারা খোলামেলা বলতেন, যেগুলো আমি এখন ইউটিউবে সবগুলো বলতে পারবো না বা বলা উচিত হবে না। কিন্তু বাস্তবতা হলো, নেতা ওখান থেকে যে সকল হুকুমই দিতেন, এই হুকুমগুলো তারা পালন করতেন না, তারা সবাই নিজেদের পিঠ বাঁচাতেন। এটাই বাস্তবতা। তারা নিয়মিত পুলিশকে মাসোহারা দিয়ে 100, 150, 300, 400, 500 মামলা থাকা সত্ত্বেও তারা ঘুরে বেড়াতেন, ফেরারি হতেন। এক নেতা এখন খুব পাওয়ারফুল হয়ে গেছেন, সে বাসা থেকে প্রায় 6-7 মাস যাবৎ বাসায় যায় না ভয়। তো তখন আমি যখন জানলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি এলাকার ওসিকে বলে দিচ্ছি, তুমি বাসায় থাকো, তোমাকে পুলিশ গ্রেপ্তার করবে না, এমনকি ছাত্রলীগের কেউ তোমাকে মারবে না। টিকাটুলির একটা খুব বড় নেতা, যুবদলের খুব বড় নেতা। এই আমি তাকে বাসায় উঠিয়ে দিলাম। সে এরপর থেকে বাসায় থেকে রাজনীতি করতে এবং নিয়মিত এসে প্রায় প্রতিদিনই আমার অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিন্তু ওই যে বললাম না যে 5ই আগস্টের পরে এরা সবাই পাখা গজিয়ে গেছে, এদের সঙ্গে যে আসলে সম্পর্ক ছিল গত 5-7 বছর যাবত, তারা যে পুরোটা সময় এভাবে আসতো, এটা দেখে মনেই হয় না তাদেরকে দেখলে। তো যাই হোক, যে সমস্ত লোক দেখা গেল যে দেখা করতে আসতে চাইতেন আমার সাথে, আমি কখন এদের সাথে কথা বলাটাই আমার রুচিতে বাধ্য। কিন্তু তারা দেখা গেল যে সেই মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, তারেক রহমান সাহেবের নির্দেশে এই সমস্ত লোকদের পিছু পিছু ঘুরত।
এখন তারা অনেক বড় অবস্থায় চলে আসছে, কিন্তু এই সমস্ত লোক আসলে রাজপথে কিছুই করেনি, নাথিং, শুধুমাত্র গপ ছেড়েছে, টাকা নিয়েছে আর বড় বড় কথাবার্তা বলেছে। মূল যে ঘটনাগুলো ঘটেছে 99% এখানে ঘটনাটা ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ, সাধারণ মানুষের জনরোষ বারুদের মতো টকবক টকবক করে ফুটছিল। এই জনরোষের সঙ্গে সঙ্গে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। এই গতকাল রাতেও আওয়ামী লীগের খুব বড় কয়েকজন নেতা তারা আফসোস করে বলছিলেন যে ভাই আমাদের দোষ, আমরা সীমা অতিক্রম করেছিলাম, আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম, বাস্তবতাকে ভুলে গিয়েছিলাম, ফলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। ফলে ওই যে যাই বলুক না কেন ফিরে আসবে, অমুক আসবে, অমুক আসবে, সেই নেতাদের কথা যে এই গজব আল্লাহ না উঠিয়ে নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করবে, এটা অভ্যন্তরীণ কথা। আওয়ামী লীগের অনেক বড় নেতা, ত্যাগী নেতাদের কথা বড় বড় পোর্টফোলিওতে আছে। তো এই যে জনরোষ, তার সঙ্গে আল্লাহর গজব, আল্লাহর গজবের সঙ্গে বিদেশি, সেটা বলেন র বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, তাদেরকে ঘোলা পানিতে মাছ শিকার, আইএসআই বলেন মাছ শিকার, এবং ওই সময়টিতে অল অন এ সাডেন উইদিন 15 ডেজ একটা গণ অভ্যুত্থানের সময় রেডিমেড যেভাবে ভারতে কংগ্রেস পার্টির নেতারা সামনে চলে আসছে, ঠিক এই সময়টাতে সমন্বয়করা, নাহিদ আসিফরা সামনে চলে আসছে। বিএনপি শেষ সময়টা পর্যন্ত দ্বিধাগ্রস্ত ছিলেন। তারেক রহমান সাহেব একেবারে শেষ মুহূর্তে এদেরকে সমর্থন দিয়েছেন। বিএনপি চিন্তা করেছে যে আন্দোলন করছে, আন্দোলন যদি সমর্থন দেই তাহলে আন্দোলনের যাতে বলা হয় ভার্জিনিটি নষ্ট হবে, এই ছেলেগুলো আরো নির্যাতনের শিকার হবে, এই জন্য দেয়নি। জামাতের একই অবস্থা, জামাত আরো গুপ্ত অবস্থায় ছিল। ফলে এখন যারা বড় বড় কথা বলছেন, সেই বড় বড় কথা আসলে তারা মুখ আছে গাল আছে বলছেন, কিন্তু আমাদের সামনে টেবিলে 1 to 1 বলতে পারবেন না কেউ, নো ওয়ান। জামাতের কেউ বলতে পারবেন না, বিএনপির কেউ বলতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি অমুক অমুক তারিখে আপনি কোথায় ছিলেন, কি করেছেন, বড় কথা বলার মতো এই দুটো দলে কেউ নেই। এখন যেহেতু তারা ক্ষমতায় আসছে, মাইক আছে, মাইকে বড় বড় কথা বলছে, কিন্তু ইন জেনারেল সবাই পলাতক ছিলেন। এই যে আমেরিকা, যেটা বলছিলাম যে শেষ মুহূর্তে যখন সবাই খেলছিল তখন আমেরিকাও খেলছে। আমেরিকা যে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারছে, নট লাইক দ্যাট। আমেরিকার জো বাইডেনকে শেখ হাসিনা পাত্তা দিতেন না, পাত্তাই দিতেন না। হিলারি ক্লিন্টন, আল গোর, তারপর শেষে অন্যান্য যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কাউকে তিনি পাত্তা দিতেন না। বাংলাদেশে যে সকল রাষ্ট্রদূত ছিলেন, ডোনাল্ড লুমু, মানে এগুলোর উনি জাস্ট একটা পশমের মতো মনে করতেন না। তিনি যেভাবে বেশ কয়েকবার সেই পিটার ডি হাসকে রীতিমতো বোধহয় থাপ্পড় মারা বাকি রাখছেন, মারছেন কিনা তাও বলা যায় না। তাকে যেই কয়বার ধাওয়া দেওয়া হয়েছে, যেই কয়বার তার গাড়িতে ঢিল মারা হয়েছে, এটা আমেরিকা মানে একটা বেসিক্যালি তো এই দেখেন ইরানের সাথে বেসিক্যালি একটা ভীতু, মানে একটা ভীতুর দলেরা এমনি খুব হাঙ্গি পাঙ্গি দেখাবে যখন ক্ষমতা থাকে, এটা করবো এটা করবো, কিন্তু আপনি যদি আস্তে মাইক টাইসনের মতো এটা মেরে দেন সঙ্গে সঙ্গে আপনাকে ভয় পেয়ে যাবে। সেইভাবে বাংলাদেশে যত রাষ্ট্রদূত আসছেন, সেই ড্যান ডাব্লু মজিনা থেকে শুরু করে সবাইকে তো দেখেছি, ঘনিষ্ঠভাবে দেখেছি, শেখ হাসিনাকে জমের মতো ভয় পেতেন। ডোনাল্ড লুমু, এই যে শেখ হাসিনা মানে বাংলাদেশের যত সব আবর্জনা মাকড়া সাংবাদিক আছেন, তারপরে যে সমস্ত লোকজন এনজিওর যারা লোকজন আছে তাদেরকে কেউ চেনে না, এদের সাথে সারাদিনকে খাতির করতেন। আর শেখ হাসিনা ছাত্রলীগ দিয়ে এদেরকে ধাওয়া দিতেন, আর ধাওয়া খেয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আশ্রয় নিত, এবং শেষ পর্যন্ত তারা জীবন সংখ্যা এমন অবস্থা হয়ে গেল যে শেখ হাসিনা বললেন যে তোদেরকে আর আমি পুলিশও দেবো না, একা ঘোর। পরে বিভিন্নভাবে দয়া ঠয়া করে বলে যে ঠিক আছে আনসার দেবো বা টাকা দিতে হবে, $200 $300 করে একটা বেতন নির্ধারণ করে দিলেন, এবং সেইটা মেনে পিটার ডি হাসকে নিতে হলো। ফলে সেই পিটার ডি হাস হঠাৎ করে যদি বলেন যে আমরা একেবারে মায়ের ডাক দিয়ে এটা করে এইভাবে করে ফেলেছি, নট লাইক দ্যাট। মানে ঘটনা ঘটে গেছে, শেষ মুহূর্তে গিয়ে মঞ্চে দাঁড়াইছে সাহসী মানুষ। তো ওই সময়টাতে যদি গিয়ে ধরেন মঞ্চে আমি দাঁড়াতাম, যে সময়টাতে আসিফ নজরুল বা রেজনা হাসান ওনারা যে সময়টাতে ডিবি অফিসে গেছেন,
বা ওনারা যে সময়তে শাহবাগ থানাতে গেছেন, সেই সময়তে আমি গোলাম মোল্লা রনি যদি শাহবাগ থানাতে যেতাম, এটা মোর ইফেক্টিভ হতো। তখন আলটিমেটলি পতন সূচিত হয়ে গেছে। কিন্তু আমার কাছে ওই হঠাৎ করে মানে বীর হওয়ার বা হিরো হওয়ার আমার কোনো মানে ইচ্ছা ছিল না, এখনো নেই। সুযোগ মানে সুযোগ নিতে হবে কেন? আমি যদি রাষ্ট্রকে একটা সার্ভিস দিই, রাষ্ট্রের কাছে আমাকে কিছুই পাওয়ার নেই, রাষ্ট্র আমাকে এমনি অনেক কিছু দিচ্ছে। তো রাষ্ট্রকে যদি আমাকে শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি আমাকে যেতে হয়, এখন আমি একজন এমপি হলাম, আমি বেতন পেলাম 50,000 টাকা, আমার ড্রাইভারের বেতন 50,000 টাকা। আমি এখন যে আয় রোজগার করি, আমি একটা মন্ত্রী হলে কত 1 লাখ টাকা বেতন পাবো, কিন্তু আমার যে এখন যে ইনকাম হচ্ছে, সেই ইনকামের গুলো কে দেখবে বলেন? ওখানে আমি যাব, আমাকে তো রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আমাকে নিতে হবে, বিকজ আমার গেলে ওখানে লস হবে। আমি 5টা বছর এমপি ছিলাম, আমার অন্তত পক্ষে 100 কোটি টাকা লস হয়ে গেছে বিভিন্নভাবে, 100 কোটি টাকা। আমি কয় টাকা বেতন পেয়েছি? জায়গা জমি সব বিক্রি করে দিতে হয়েছে। ফলে আমি এখানে কেন যাব? যারা যায় তারা মূলত ওখানে 2 নম্বরই করার জন্য যায় অনেকে। এইভাবে দেশ সেবার জন্য নিজের সবকিছু বাদ দিয়ে ওখানে গিয়ে গরিব হয়ে গেছে, তারপর শেষে যাকে বলা হয় নিজের পকেটের টাকা খরচ করেছে, এরকম হাতে গোনা 2-1 জন লোক আছে, 2-1 জন। এর বাইরে বেশিরভাগই ধান্দা ফান্দা করে আর কি। তো কাজে এই যে আমেরিকার যে কথা বলছিলাম, যে আমেরিকা অল অন এ সাডেন গিয়ে সেও ওই যাকে বলে আন্দোলনের শেষ 7 দিনে অন্য সব মানুষ, বিএনপি, এনসিপি, তারপরে জামাত, তারা যেভাবে কাজ করেছে ওই সময়টাতে আমেরিকায় একই কাজ করেছে। এখন সবাই ঘটনা ঘটে যাওয়ার পরে আমেরিকা বলে আমি ঘটিয়েছি, জামাত বলে আমি ঘটিয়েছি, ইত্যাদি ইত্যাদি ঘটিয়ে যে যার মতো একে অপরের উপরে মাতব্বরি করছে। আর যেহেতু মানে কেউ ঘটনা জানে না, কারো কোনো কর্তৃত্ব নেই, ফলে একে অপরের মানে ধরুন 5 জন লোক, তারা কেউ হাতি দেখেনি, এখন 5 জন লোক হাতি সম্পর্কে গল্প করছে। আমার দাদার 4টা হাতি আছে, সে বালিশের নিচে রাখে। আমার দাদির 3টা হাতি আছে, সে এটা কি করে, তা সে আসলের সঙ্গে বেঁধে রাখে। এরকম গল্প তারা। এখন এই যে গণ অভ্যুত্থান নিয়ে এখন যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে, সে বেশিরভাগ এরকম যারা অন্ধের হাতি দেখার মতো, তারাই গণ অভ্যুত্থানকে দেখাচ্ছে। এনিওয়ে, এখন যেহেতু মাইক বড় আমেরিকার, ফলে আমেরিকা বেশি কথা বলছে অন্য সবার চাইতে, আর সেই কথা বলতে গিয়ে সে তার ক্রেডিট নিচ্ছে। আর ক্রেডিট নিয়ে যেহেতু বাকি যারা আছে তাদের সবারই দুর্বলতা আছে, বিকজ এরা কন্টিনিউয়াসলি তাদের মানে এরা সব জায়গাতে বাতি জ্বালিয়েছে। এরা ডিজিএফ এর সাথে খাতির রেখেছে, এরা শেখ হাসিনার সাথে খাতির রেখেছে, এরা জেলারের সাথে খাতির রেখেছে, এরা থানা পুলিশ ওসির সাথে খাতির রেখেছে। ফলে এখন মানে সত্যিকার অর্থে তারা সবাই ভয় পাচ্ছে, আর সেই ভয়ের যে সুযোগটা, সেই সুযোগটা নিচ্ছে আমেরিকা। আমেরিকা সেই সুযোগটা নিয়ে তারা সরকারকে নিয়ে খেলছে। তারা আবার সেই ব্রেন্ট ক্রিস্টেনসেন গিয়ে এনসিপির সাথে দেখা করছে। তো এই ব্রেন্ট ক্রিস্টেনসেন এখন ওনার যে অবস্থা, ওনার চেয়ে পিটার ডি হাস কোনো অবস্থাতেই হীনমন্য ছিলেন না বা অযোগ্য ছিলেন না, কিন্তু অবস্থার কারণে এখন সে যেভাবে বুক ফুলে এনসিপি অফিসে আসছে, শেখ হাসিনার জমানা হলে ওই অফিসের সামনে গেলে একটা ধাওয়া দিয়ে দিত, কিন্তু এখন সে সেখানে যাচ্ছে আর সরকার ভয় পাচ্ছে। সে হয়তো এখন কর্নেল ওলির সাথে কথা বলছেন, জামাতের সাথে কথা বলছেন, কথা বলার সাথে সাথে এদের সবার গলায় ঝাঁজ তৈরি হয়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যে যাই বলুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে কর্নেল ওলি কিন্তু একটা জীবন্ত কিংবদন্তি। সে সাহসী, যথেষ্ট তার সাহস আছে। এই সাহসটি মূলত বাংলাদেশে দ্বিতীয় অন্য কারো নেই। এখন আমি নাম বলবো না, সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তারা হয়তো কর্নেল আছে, ব্রিগেডিয়ার আছে, মেজর জেনারেল আছে, কিন্তু শেখ হাসিনা পুরো জমানাতে ধারাবাহিকভাবে যদি কেউ সাহস দেখিয়ে থাকে, বুক ফুলিয়ে সাহস দেখিয়ে থাকে, সেটা কর্নেল ওলি। কাজী কর্নেল ওলি যে বলছে যে সরকারকে 7 দিনে ফেলে দিতে পারবো, সেটা তিনি হয়তো কৌশলগত কারণে জামাতের নাম, আমিরের নাম বলছেন, মামুনুল হকের নাম বলছে বা নাহিদের নাম বলছে, কিন্তু বেসিক্যালি সে অন্য কিছু ইন্ডিকেট করছে। হি ইজ দ্য ম্যান। তার হাইয়েস্ট লেভেলে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক আছে, তার হাইয়েস্ট লেভেলে শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে, তার হাইয়েস্ট লেভেলে ক্যান্টনমেন্টের সাথে টিল নাও তার সম্পর্ক আছে। হাইয়েস্ট লেভেলে রাজনীতির যত রকম এই খুচরা খাসরি দল আছে, যত খুচরা খাসরি দল আছে, সবগুলোর সাথে কিন্তু কর্নেল ওলির একটা ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক আছে। ফলে এই যে সে যে কথাগুলো বলে, যে তার কথা যে ঝাঁজ আসছে, এই ঝাঁজ যেন তেন ঝাঁজ না,
এটা বোম্বাই মরিচের জাহাজ। সরকারকে কারণ খুঁজতে হবে এবং এই জিনিসগুলো সমাধান করতে হবে। আদারওয়াইজ এই শব্দ, এই জাহাজ যত বাড়বে, আমেরিকা যত শক্তিমত্তা দেখাবে, তত বেশি সরকার দুর্বল হয়ে পড়বে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।